চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। বনে বাগানে কত রকম কীটপতঙ্গের ডাক শোনা যাচ্ছে, মাঝে মাঝে আবার শিয়ালের ডাকও। শূন্য রাস্তাঘাট, ব্রাহ্মণের গা যেন কেমন ছমছম করে উঠছে। তবুও ভয়ে ভয়ে সে এগিয়ে যেতে থাকে। এক দরিদ্র ভিখারি ব্রাহ্মণ নগরের এক কোণে বউ নিয়ে কুঁড়ে ঘরে বাস করত। সারাদিন ঘুরে ঘুরে ভিক্ষা করে রাতের বেলায় স্বামী স্ত্রী সেই ভিক্ষার পয়সায় চাল ডাল কিনে নিয়ে ফুটিয়ে খেত। এইভাবে তাদের দিন কেটে যাচ্ছিল। এমনই একদিন দরিদ্র ব্রাহ্মণ ভিক্ষা করতে করতে উপস্থিত হলো সেই নগরের এক জমিদার বাড়িতে। জমিদার নতুন এসেছে। দরিদ্র ব্রাহ্মণ প্রতিবেশীদের কাছে শুনেছিল বর্তমান জমিদার বাবু খুবই ভালো। সেই আশায় দরিদ্র ব্রাহ্মণ আজ কাছারির বাড়িতে এসেছে। ঘরের ভিতর লোকগুলো চিৎকার করে কি নিয়ে কথা বলছে, যাই তো গিয়ে দেখি। নগরের উত্তর প্রান্তে বড় অশ্বত্থের কাছে নাকি একটা ব্রহ্মদত্ত বাস করে। দিনের বেলা ব্রহ্মদত্তকে দেখা যায় না, তবে রাত্রির অন্ধকারে সেই অশ্বত্থ গাছ থেকে ব্রহ্মদত্ত মাঠে নেমে আসে। অনেকদিন আগে একবার নাকি নগরের এক ব্রাহ্মণ বাজি ধরে রাতের বেলায় সেই অশ্বত্থ গাছের তলায় যায়। ফলে যা হবার তা হলো, ব্রহ্মদত্ত তাকে গাছের তলায় মেরে ফেলে। ও, এই ব্যাপার। আচ্ছা, ঠিক আছে। যে ব্যক্তি রাত্রিতে একা গিয়ে ওই অশ্বত্থ গাছের একটি মগ ডাল ভেঙে আনতে পারবে, আমি তাকে 200 বিঘা জমি পুরস্কার হিসেবে দিয়ে দেব। 200 বিঘা জমির কথায় উপস্থিত লোকগুলোর চোখ চকচক করে উঠল। কিন্তু কার এত সাহস আছে যে রাতের অন্ধকারে ওই অশ্বত্থ গাছের তলায় যায়? সবাই চুপচাপ যে যার বাড়িতে চলে গেল। এদিকে গরিব ব্রাহ্মণ বাড়িতে ফিরে ভাবছে, যদি একবার অশ্বত্থ গাছের একটা ডাল ভেঙে আনা যায়, তাহলে আর এত কষ্ট করে সারাদিন ঘুরে ঘুরে ভিক্ষা করতে হবে না। আর যদি তা না হয়, তবে ব্রহ্মদত্তের হাতেই আমার প্রাণ যাবে। এইভাবে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। এইসব ভেবে পরের দিন সে জমিদারের সাথে দেখা করলো আর বলল, মহাশয়, যদি আপনি অনুমতি দেন, তবে আজ রাতেই আমি অশ্বত্থ গাছের ডাল ভাঙতে যাব। জমিদার ব্রাহ্মণের কথায় যেন আকাশ থেকে পড়লেন। তারপর নিজেকে সামলে নিয়ে বললেন, ঠিক আছে, তুমি যদি অশ্বত্থ গাছের ডাল ভেঙে আনতে পারো, তবে আমি আমার প্রতিশ্রুতি মতো তোমাকে পুরস্কৃত করব। এই শেষ বয়সের দিকে আবার বীরত্ব দেখাতে যাচ্ছে না মরতে যাচ্ছে? কত বীর পুরুষই তো দেখলাম। এনার দশা ওই খ্যাপা বামনের মতোই হবে, দেখবেন। ব্রাহ্মণ তাদের কথায় কান না দিয়ে কাছারি ঘর থেকে সোজা বাড়ির দিকে রওনা দিল। তারপর তার স্ত্রীকে সমস্ত ঘটনা খুলে বলল। রাত্রিতে ব্রাহ্মণের একা অশ্বত্থ গাছের তলায় যাওয়ার কথা শুনে ব্রাহ্মণে কান্না জুড়ে দিল। তারপর ব্রাহ্মণকে বলল, তুমি যদি ওই অশ্বত্থ গাছের তলায় যাও, তবে আমার মরা মুখ দেখবে, এই আমি বলে দিলাম। ব্রাহ্মণের কথায় ব্রাহ্মণ একটু বিচলিত হয়েছিল বটে, কিন্তু তাই বলে তার পরিকল্পনা থেকে সরে দাঁড়ালো না। রাতে যখন ব্রাহ্মণের গভীর নিদ্রায় মগ্ন, তখন আপন মনে ব্রাহ্মণ কুঁড়ে ঘর থেকে বেরিয়ে পড়ল। তারপর ঈশ্বরে নাম নিয়ে অশ্বত্থ গাছের তলার উদ্দেশ্যে হাঁটতে লাগলো। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। বনে বাগানে কত রকম কীটপতঙ্গের ডাক শোনা যাচ্ছে, মাঝে মাঝে আবার শিয়ালের ডাকও। শূন্য রাস্তাঘাট, ব্রাহ্মণের গা যেন কেমন ছমছম করে উঠছে। তবুও ভয়ে ভয়ে সে এগিয়ে যেতে থাকে। কদমতলা পর্যন্ত যাওয়ার পর ব্রাহ্মণের পা আর চলছিল না। পুরো শরীর যেন ঠান্ডা হয়ে যাচ্ছে তার। কি করবে ভেবেও পাচ্ছে না। মনে মনে ভগবানের জপ করে যাচ্ছিলেন তিনি। কদমতলা থেকে অশ্বত্থতলা কিন্তু এখনো সিকি মাইল দূরে। ব্রাহ্মণের মনে হচ্ছিল এই বুঝি ভূতেরা তার গলা টিপে মেরে ফেলবে। তার মনে হচ্ছে চোখের সামনে হাজার হাজার ভূত নৃত্য শুরু করে দিয়েছে। এদিকে এই কদম গাছে থাকতে এক ব্রহ্মদত্ত সেই গাছের ডালে বসে তীক্ষ্ণ নজরে ব্রাহ্মণকে দেখছিল। ব্রহ্মদত্তটি ছিল খুবই ভালো।
ব্রাহ্মণকে এভাবে গাছের নিচে ভয়াতুর অবস্থায় দেখে তার মনে মায়া হলো। গাছ থেকে নেমে ব্রাহ্মণের সামনে এসে ব্রহ্মদত্ত নরম সুরে বলল, এই এত রাতে তুমি এখানে কি করছো? মানুষের মতো কণ্ঠস্বর শুনে চোখ খুলে যেই না দেখলো তার সামনে বিকট এক ব্রহ্ম দাঁড়িয়ে আছে। সে তখন ভয়ে চিৎকার করতে যাবে। এই শোনো, চিৎকার করছো কেন? তোমার কোনো ভয় নেই, আমি তোমার কোনো অনিষ্ট করবো না। ব্রাহ্মণ ব্রহ্মদত্তর কথা বিশ্বাস করে তাকে সমস্ত ঘটনা খুলে বলতে লাগলো। এর জন্যই আমি এখানে এসেছি, তাই আপনার হাতে প্রাণ গেলেও কিছু করার নেই আমার। সবকিছু শুনে ব্রহ্মদত্ত বলল, ও আচ্ছা, এই ব্যাপার। তোমার দুঃখের কথা শুনে আমার মনটাই খারাপ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তুমি আমার কাঁপাকাঁপি বন্ধ করো, আর ভয় পেও না মোটেও, আমি দেখছি। এই কে কোথায় আছিস, এদিকে আয় তো দেখি। এর জন্য অসন্ত কাছ থেকে কিছু মগ ডাল ভেঙে নিয়ে আয় তো। আচ্ছা আর তুমি এখন সোজা জমিদার বাড়িতে চলে যাও। আমি ওদের বলে দেবো ডালগুলো জমিদার বাড়ির সামনে রেখে আসতে। তুমি পৌঁছানোর আগে ডালগুলো ওখানে পৌঁছে যাবে। এখন তুমি যাও। ব্রাহ্মণ তাকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বিদায় নিল। যেতে যেতে ভাবছে, ভূতেরা কি সত্যি সত্যি ডালগুলো জমিদার মশাইয়ের বাড়িতে পৌঁছে দিবে? আমি পৌঁছানোর আগেই যদি না দেয় তাহলে কি হবে? না না, ব্রহ্মদত্ত মশাই যখন বলেছে তাহলে নিশ্চয়ই দিবে। এসব ভাবতে ভাবতে সে জমিদার বাবুর বাড়িতে চলে গেল। এসে দেখে সত্যি সত্যি অশ্বন্ত গাছের কিছু ডাল সেখানে পড়ে আছে। সে মনে মনে খুব খুশি হলো। তারপর সে জমিদারকে ডাকতে থাকে। রাত তখন প্রায় শেষ প্রহর। চারিদিকে এখনো বেশ অন্ধকার। জমিদার নাক ডেকে ঘুমাচ্ছিল। ব্রাহ্মণের চিৎকার শুনে জমিদার বাবুর ঘুম ভেঙে গেল। কি ব্যাপার, এত রাতে ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? জমিদার বাবু, আমি আমার কথা রাখতে পেরেছি, এই সেই অসন্ত গাছের ডাল। জমিদার বাবু নিজের চোখেই যেন বিশ্বাস করতে পারছিলেন না। চারিদিকে একটু পরিষ্কার হওয়ার সাথে সাথেই জমিদার তার লোক লস্কর এক জায়গায় করে বসন্ত গাছ দেখবার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আমার তো বিশ্বাস হচ্ছে না এনেই এই কাজ করেছে। চলো সেই পর্যন্ত যেয়ে নেই, গেলেই তো দেখতে পাওয়া যাবে। সত্যি সত্যি তো দেখছি এই ডালগুলো বসন্ত গাছ থেকেই ভাঙা। তারপর জমিদার বাবু ব্রাহ্মণের সাহসের প্রশংসা করতে লাগলো। হে দরিদ্র ব্রাহ্মণ, আজ থেকে জানলাম আমার এই নগরের সেরা সাহসী ব্যক্তি তুমি। আর আমি আমার প্রতিশ্রুতি মতো তোমাকে গ্রামের উত্তর পাশের জমি থেকে 200 বিঘা জমি উপহার হিসাবে দিয়ে দিলাম। আমি চাই এখন থেকে তুমি সুখে শান্তিতে দিন কাটাবে। ব্রাহ্মণ মহা খুশি। সে এখন 200 বিঘা জমির মালিক। জমিগুলো দেখে তার চোখ জুড়িয়ে গেল। তার মনে পড়লো ব্রহ্মদত্তের কথা। তখন ব্রহ্মদত্তের প্রতি কৃতজ্ঞতায় ব্রাহ্মণ মনে মনে ঈশ্বরের কাছে তার জন্য প্রার্থনা করলো। আর তারপর থেকে সে ভিক্ষা করাও বাদ দিয়ে দেয়। আর এরপর থেকে সে সুখে শান্তিতে দিন কাটাতে থাকলো।